জ্বালানি সংকটে বিচলিত হওয়ার কারণ নেই, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পার্বের পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। 2030 সালের মধ্যে বেসরকারিভাবে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে, ফের মাঠে নামছে 11 দল। শনিবার ঢাকায় গণমিছিল। তীব্র হচ্ছে জ্বালানির ভোগান্তি, জরুরি সেবায় নিয়োজিতরাও পড়ছেন বিড়ম্বনায়, আলাদা ব্যবস্থার দাবি। আমরা তো ইমার্জেন্সি গাড়ি, এটা দেখা উচিত আসলে যে এটা গণমাধ্যম কর্মীদের জন্য আলাদাভাবে লেন করা যায় কিনা। আমরা সরকারি চাকরিজীবী, তাদেরকে একটু জরুরিভাবে তেল দিলে খুব ভালো হয়। শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট, শুক্রবার দিবাগত রাতে উদ্বোধন। আশকোনা হজ ক্যাম্পে উৎসব মুখর পরিবেশ। আলোচনায় ফিরতে রাজি ইরান যুক্তরাষ্ট্র। যুগান্তকারী চুক্তি না হলেও কমবে যুদ্ধের ঝুঁকি, বলছেন বিশ্লেষকরা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক, আপনারা দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। জ্বালানি সংকট নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, মিতব্যয়ী হতে হবে সবাইকে, এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন হয়। সরকার প্রধান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক থেকে বিরত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবগাথা স্মরণে অনুষ্ঠিত হল দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠান। জয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার এই সম্মাননা পেলেন 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন। পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, স্মরণ করেন আহত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা। বলেন, সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। চলমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন সরকার প্রধান। বলেন, এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, মতপার্থক্য থাকলেও তর্ক বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় আহ্বান জানান প্রধানমন্ত্রী। সতর্ক করে বলেন, দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2030 সালের মধ্যে বেসরকারিভাবে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই কথা জানান মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি খাতে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবেন। এছাড়াও 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে। সরকারের পার্টিসিপেশন থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগী হবে মূলত। 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি কর শ্রেণীভুক্ত দিবস হবে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও মাঠে নামছে 11 দলীয় ঐক্য। দ্বিতীয় দফায় 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি দিয়েছে তারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। জোট নেতারা জানান শনিবার ঢাকায় হবে গণমিছিল, এরপর 25 এপ্রিল বিভাগীয় শহরে এবং 2 মে দেশের সব জেলায় পালন হবে এই কর্মসূচি। অভিযোগ করে তারা বলেন, সংসদের বিরোধী দলীয় সদস্যদের কণ্ঠরোধ করে গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করা হচ্ছে। 18 এপ্রিল থেকে আগামী 2 মে পর্যন্ত আমরা এই পরবর্তী দফার কর্মসূচি এক এক করে বলছি। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। 25 এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল ঢাকা ব্যতীত। জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। সংসদের ভেতরে দাবি দাওয়া উত্থাপনের পাশাপাশি এবার রাজপথে আন্দোলন করছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য। দ্বিতীয় দফায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন, বিরোধী দলের দাবির বিষয়ে সংসদে যুক্তিতর্ক উপস্থাপনের পরিবেশ নিশ্চিত করা গেলে রাজপথের উত্তাপ কমানো সম্ভব। তবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশাও যথাযথ নয়। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। সংসদে মুলতবি প্রস্তাব, ওয়াকআউট, এরপর রাজপথে আন্দোলনে বিরোধী জোট। জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামী 18 এপ্রিল থেকে 15 দিনের গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। গণভোটে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে এমন অভিযোগে সংসদের পাশাপাশি রাজপথেও চাপ সৃষ্টির কৌশল দিয়েছে বিরোধী জোট। বিএনপি এখান থেকে সরে আসা মানে জুলাইকে অস্বীকার করা, মানে সংস্কারকে অস্বীকার করা। সুতরাং আমরা চাই যে বিএনপি সংসদেও বিষয়টা বোঝার চেষ্টা করুক, সংসদের বাইরেও যদি আলোচনা করতে চায় তাহলে তারও তো সুযোগ আছে, কিন্তু এটার সমাধান হতেই হবে। নাহলে আমরা আবার ফেসিবাদী চরিত্রে আবার ফিরে যাচ্ছি। ব্যাংক রেজলিউশন যেটা আমরা বললাম, এটা ফেসিবাদের চরিত্র, কোনো কথাই নেই। জাজ নিয়োগের যে বিষয়টা, তাইলে আবার সরকার ইচ্ছা মতো জাজ নিয়োগ দেবেন এবং দলীয় নেতাদেরকে জাজ নিয়োগ দেওয়া হবে, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি নির্বাচিত হয়ে গুম প্রতিরোধ, দুদক, মানবাধিকার ও বিচার বিভাগীয় অধ্যাদেশগুলো বাতিল করে পুরনো কায়দায় ফিরছে এমন অভিযোগ এনসিপির। বিএনপি যখন বিরোধী দলে ছিল, নিপীড়িত ছিল, তখন তারা যেই সংস্কারগুলোর কথা সবচেয়ে বেশি বলেছে, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এখন তারা নির্বাচিত হওয়ার পরে তারা আবার ওই প্রতিষ্ঠানগুলোকে আগের মতো করে রাখতে চায়। কারণ ওই প্রতিষ্ঠানগুলো সরকারি দলকে অনেক বেশি ক্ষমতা দেয় এবং অন্যান্য বিরোধী দল সহ অন্যান্য মানুষদের উপরে জুলুম করার তারা একটা হাতিয়ার হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদীয় গণতন্ত্রের জন্য সক্রিয় বিরোধী দল অপরিহার্য, তাই সংসদে আলোচনার সুযোগ বন্ধ না করার পরামর্শ তাদের। আমরা সংসদকেই সকল আলাপ আলোচনার কেন্দ্রস্থল দেখতে চাই, কিন্তু যেটা হচ্ছে যে এখন তো 2/3 মেজরিটি বিএনপি রয়েছে। সরকারের দিক থেকে যেন ওই জিনিসটা তুলে ধরা হয় যে মেজরিটির কারণে সব বিল পাস করছে, এমন না, আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে। আবার বিরোধী দলকেও চেষ্টা করতে হবে যুক্তিতর্ক, আইন, সংজ্ঞা প্রণয়নের মাধ্যমে যে সরকার যে কাজগুলো করছে তার গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং বিরোধী দলের যে দৃষ্টিভঙ্গি তার মাঝামাঝি অবস্থান গ্রহণ করা। তাহলে কিন্তু এই ধরনের রাস্তায় যে আন্দোলন, যেটা আমরা কখনোই চাই না, সেটি আমার মনে হয় যে রোধ করা যাবে। সংসদ প্রাণবন্ত না থাকলে মাঠের উত্তেজনা আরো বাড়তে পারে বলে শঙ্কা তাদের। জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। দিন দিন বাড়ছে জ্বালানি তেলের সংকট, তীব্র হচ্ছে ভোগান্তি। সাধারণ মানুষের পাশাপাশি কঠিন এই পরিস্থিতি আঘাত হানছে জরুরি সেবামূলক খাতেও। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন ডাক্তার, অ্যাম্বুলেন্স চালক, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ এবং সংবাদকর্মীরা। আর তাই জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ জরুরি সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাড়িতে আলাদা লাইনে তেল দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বলছেন, সাধারণ মানুষের স্বার্থেই জরুরি সেবায় নিয়োজিতদের জন্য পাম্পে বিশেষ ব্যবস্থা থাকা দরকার। জ্বালানি সংকট এ যেন জীবনের এক কঠিন বাস্তবতা। দেশে প্রায় সব পেট্রোল পাম্পে মাইলের পর মাইল দীর্ঘ সারি।
তেল পেতে সাধারণ যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হচ্ছে জরুরি সেবা যানবাহনগুলোকেও। মুমূর্ষু রোগী নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসেন অ্যাম্বুলেন্স চালকরা, কিন্তু সড়ক মহাসড়কে তেল ফুরোলে পড়তে হয় মহা বিপদে। যেখানে প্রতিটি সেকেন্ড একজন রোগীর জন্য মূল্যবান, সেখানে জ্বালানি নিতেই চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল নেওয়ার জন্য আমরা অনেক বিভ্রান্তি পড়ি, কারণ দেখা যাচ্ছে যে লাইন তো দেখছেন আপনারা, কারণ এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, তো তেল নিতে না পারলে তো রোগী আনা নেওয়া করতে পারে না। এই অ্যাম্বুলেন্সের জন্য আমাদের সিরিয়াল নেওয়া ছাড়া যদি তেল পাই তাহলে আমাদের ভালো এবং আরও যতগুলো রোগীদেরকে সেবা দেবো এদেরও ভালো। ভোগান্তি থেকে বাদ যাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা জরুরি সেবাদানকারী ফায়ার ফাইটাররাও। জ্বালানি তেলের লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা ধরে তারা আটকা পড়ছে এই অস্থিরতায়, যার ফলে জরুরি সেবাদানকারী এই পেশাজীবীরা যথাসময়ে পৌঁছতে পারছেন না কর্মক্ষেত্রে, যা ব্যাহত করছে জননিরাপত্তা। ফায়ার ফাইটার যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে অথবা পুলিশ ডিপার্টমেন্ট যেই হোক না কেন, যখন তেল আনতে তারা অফিসে যাচ্ছে, যখন তারা যখন রেসপন্স করে যাবে, তারা কিন্তু দেখা যাচ্ছে বড় লম্বা লাইনে পড়তে হচ্ছে। ইউনিফর্মধারী যারা আছে তারা কাজ করবে, সরকারিভাবে তারা কাজ করছে বিশেষ করে, এবং তাদের ডিউটি আওয়ার তাদেরকে আলাদাভাবে একটা লাইন আলাদা থাকতে পারে তাদের জন্য, আমি মনে করি। অন্যদিকে মুমূর্ষু রোগী দেখতে যাওয়ার পথে ডাক্তার কিংবা জনদুর্ভোগের সংবাদ সংগ্রহে ছোটা সাংবাদিকদেরও রেহাই নেই এই সংকট থেকে। পিডিয়াট্রিক অর্থোপেডিশিয়ান অথবা নিউরোসার্জন অথবা যিনি অজ্ঞান করেন অ্যানেস্থেসিওলজিস্ট অথবা সার্জারির প্রফেসর, এরা কিন্তু প্রায় সবাই পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তেল নেয়ার জন্য। অন্য সব জরুরি সার্ভিসের মতো এই সার্ভিসটিকেও গুরুত্ব দিয়ে অন্তত তেল নেওয়ার ক্ষেত্রে একটি অগ্রাধিকার দেওয়া উচিত। মধ্যম কর্মী আসলে তারা বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছি তেল নিতে গিয়ে। আসলে আমরা তো ইমার্জেন্সি গাড়ি, এটা দেখা উচিত আসলে যে এটা গণমাধ্যম কর্মীদের জন্য আলাদাভাবে লেন করা যায় কিনা। সংশ্লিষ্ট সবার দাবি, জরুরি সেবায় নিয়োজিতদের জন্য পাম্পে আলাদা টোকেন দিয়ে লাইন করে তেল দেওয়ার ব্যবস্থা করা হোক, নিশ্চিত করা হোক জনসেবা। অনেক সময় দেখা যাচ্ছে লাইন ধরতে গিয়ে আমরা পাম্প পর্যন্ত পৌঁছাতে গিয়ে দেখা গেল যে পাম্প হয়তো বন্ধ করে দিচ্ছে। আমরা সরকারি চাকরিজীবী, তাদেরকে একটু জরুরিভাবে তেল দিলে খুব ভালো হয়। সিরিয়ালে দেয়, কিন্তু আমাদের একটা আলাদা সিরিয়াল, এটা হলে ভালো হয়। সংশ্লিষ্টরা আরও বলছেন, তেল নিতে জরুরি সেবার গাড়িগুলোকে অগ্রাধিকার দিলে প্রকারান্তরে সাধারণ মানুষই উপকৃত হবেন, কারণ জনগণের সেবা করাই তাদের একমাত্র লক্ষ্য। আইন শৃঙ্খলা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কিংবা স্বাস্থ্যসেবা, রাষ্ট্রের এই জরুরি অঙ্গগুলো সচল থাকে গতির মধ্য দিয়ে, কিন্তু পাম্পের এই লম্বা লাইনে সেই গতি এখন থমকে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অনতিবিলম্বে জরুরি সেবার জন্য আলাদা ব্যবস্থা না নেওয়া হলে তা জননিরাপত্তায় ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, লাখ লাখ মামলার জট নিরসনে বিচারকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর সরকারি দপ্তরে 4.5 লাখ শূন্য পদ রয়েছে জানিয়ে নিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। আরও জানান, আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। আর আলোচনা শেষে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। মনোযোগ আকর্ষণের জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের উপর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের আলোচনা। দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যদি স্থাপন করা হয়, হাজার হাজার লোক উপকৃত হবে। সংসদ সদস্যরা তাদের এলাকার স্বাস্থ্য, যোগাযোগ, দুর্যোগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি সংসদে উত্থাপন করে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন। বিষয়গুলো যেগুলো আমরা শর্তাদি দিয়েছি, শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন। খুব শীঘ্রই আমরা একটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি, যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি, দলীয়করণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারি শূন্য পদের সংখ্যা 4,68,000 জানিয়ে তিনি নিয়োগের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। মহেঞ্জোদারোর ইতিহাস যেমন। আইনমন্ত্রী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য এইটাকে
নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, দেশে কারিগরি শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে শুক্র ও শনিবার। সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানিয়েছেন তিনি। আগামীকাল শুক্রবার 3টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার 3টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন, তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে গুলশান কার্যালয়ে। এখানে প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে শুরু হতে যাচ্ছে এবারের হজ ফ্লাইট। 419 জন হজ যাত্রীর এই যাত্রা ঘিরে উৎসব মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। শেষ মুহূর্তের প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেওয়া আর ব্যাগ গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা। তাদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। শেষ মুহূর্তের ব্যাগ গুছিয়ে নেওয়া আর প্রয়োজনীয় নথিপত্র বুঝে পাওয়ার ব্যস্ততা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন এমনই চিত্র। শুক্রবার রাত 12:30টায় শুরু হতে যাওয়া এই যাত্রাকে কেন্দ্র করে সব প্রস্তুতি এখন চূড়ান্ত। দীর্ঘ অপেক্ষার পর হজের ডাক আসা যাত্রীদের মাঝে বিরাজ করছে আনন্দ। প্রথম ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে ক্যাম্পের ডরমিটরিতে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাগজপত্র যা গুটানের কাপড় চোপড় ব্যাগ সবকিছুই আমরা এখন রেডি, আমাদের খালি ফ্লাইটের অপেক্ষায় আমরা বসে আছি। যা যা প্রয়োজন সবকিছু আমাদের বুঝাই দিছে, টিকিট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আমাকে বুঝাই দিছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি হাজিদের খোঁজ খবর নেন এবং নুসুক কার্ড সহ অন্যান্য সেবা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন। আগামী দিনগত রাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন এবং ওনার উদ্বোধনের মধ্য দিয়ে ইনশাল্লাহ 2026 সালের হজ যাত্রীদের হজ যাত্রা শুরু হবে। আমরা আশা করছি এই বছরের হজ অতীতের যে কোনো সময়ের তুলনা সুন্দর এবং সুশৃঙ্খল হবে। এবারের হজে নুসুক কার্ডের মাধ্যমে ডিজিটাল সেবা পাবেন হাজিরা। সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা এই কার্ডটি সংগ্রহ করবেন সৌদি আরবে পৌঁছানোর পর নিজ নিজ হোটেলের লবি থেকে। প্রথম ফ্লাইটের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবছরের আনুষ্ঠানিক হজ যাত্রা। হাজিদের সার্বিক নিরাপত্তা এবং ভোগান্তিহীন যাত্রা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে হাব ও ধর্ম মন্ত্রণালয়। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, দাবি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের। যদিও এখনও দিনক্ষণ ঠিক হয়নি। ইরান বলছে ওয়াশিংটন আন্তরিক হলে পারমাণবিক স্বচ্ছতায় প্রস্তুত তেহরান। অন্যদিকে চুক্তি না করলে ফের ইরানে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন যুগান্তকারী চুক্তির আশা তেমন নেই, তবে দুই দেশের আলোচনার টেবিলে ফেরার মধ্য দিয়ে যুদ্ধের ঝুঁকি কমার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাতের ৪৮তম দিনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা গতি পেয়েছে। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নতুন করে তৈরি হয়েছে আশাবাদ। পাকিস্তানের দাবি আলোচনায় সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ফের ইসলামাবাদে বৈঠকের কথা জানালেও আলোচনার কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলছে ইসলামাবাদ। কূটনীতির বার্তা নিয়ে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখা যুদ্ধবিরোধী লঙ্ঘনের উস্কানি বলছে ইরান। অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দিয়েছে দেশটি। এছাড়াও সম্ভাব্য আলোচনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। সাফ জানিয়েছে ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে পারমাণবিক স্বচ্ছতায় প্রস্তুত তেহরান। তবে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাবাদী হলেও চুক্তি না করলে তেহরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এখনই স্থায়ী ও যুগান্তকারী চুক্তির আশা করা ভুল হবে, তবে সংলাপ চালু থাকাটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক। আলোচনা বন্ধ হলে সংঘাতের ঝুঁকি আরো বাড়বে।
on Iran. এদিকে আঞ্চলিক অস্থিরতা কমিয়ে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে কূটনৈতিক সংলাপ ও যুদ্ধবিরতির গতি সচল রাখাকে সমর্থন জানিয়েছে চীন। আসমাতুলি, নিউজ 24। 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা রাত থেকেই কার্যকর। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ইতিবাচক ফোনালাপ হয়েছে। দুপক্ষই শান্তি প্রতিষ্ঠা চায় বলে মত তার। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদের এখনকার আয়োজনে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।